of the game. It's a rich thing. ভাবি যে আমার জীবনেই শুধু দুঃখ আছে আর কারোর জীবনেই দুঃখ নেই, সবাই ভীষণ সুখী। একদমই ভুল আমরা, কারণ দুঃখ ছাড়া কখনোই সুখ আসে না। দুঃখের ভাগটা সবসময় বেশি থাকে, তার মধ্য থেকেই তোমাকে সুখটা খুঁজে নিতে হবে। তাই তো আমরা না বুঝে শুনে একে অপরকে আঘাত করতে থাকি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। সুখ দুঃখ তো থাকবেই, সেগুলোকে উপেক্ষা করে আমাদের জীবনগুলোকে স্মুথলি যাতে চলে সেই চিন্তা ভাবনাই করতে হবে। যাক, এখন দুঃখটাকে দূরে রেখে সুখটাই উপভোগ করি। শীত তো অলরেডি ঢুকে গেছে, সবার মনেই পিকনিক, বিয়ে বাড়ি এইসবই চলছে। তাই দেরি না করে আমরাও ডিসাইড করলাম আমরা আজকে ঘুরতে যাব। বাবা এসেছিলেন কলকাতায় চেকআপে, সঙ্গে মামনিও এসেছে। তাই ছুটি নিয়ে আমিও চলে এসেছিলাম কলকাতা। সবাই মিলে আজকে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। বাড়ি থেকে বেরিয়েই আমরা ক্যাব বুক করেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাব ক্যান্সেল করে দিয়েছিল। তাই আর ক্যাবের জন্য অপেক্ষা করলাম না, ট্যাক্সি ধরেই সোজা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতার এই জনবহুল রাস্তাঘাট আমাদের জন্য সুগম হলেও বাবা মামনির জন্য একটু কষ্টকরই ছিল। মামনি বাবা এতদিন কলকাতায় এসেছেন ঠিকই, কিন্তু কোথাও ঘুরতে যান। ভেবেছিলেন বৌমা আসলেই সঙ্গে করে কলকাতা ভ্রমণে বেরোবেন। আজকে মামনির এই সুপ্ত বাসনাটা পূরণ হচ্ছে। কলকাতা ভ্রমণ না হোক, চিড়িয়াখানা ভ্রমণ তো হচ্ছে। প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম চিড়িয়াখানার সামনে। এখানকার মেন গেট দুটো, এটা প্রথম আর একটা অপোজিট দিকে আছে। তবে এবারে এসে একটু সারপ্রাইজড হয়েছিলাম। 150 বছর পূরণ হলো চিড়িয়াখানা। কথায় আছে না, চাঁদের হাট বসে, এখানে যেন মানুষের হাট বসেছে। ঢুকেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। 5 বছরের ঊর্ধ্বে যারা, তাদের জন্য 50 টাকা করে, আর যারা 5 বছরের নিচে তাদের জন্য 20 টাকা। কেউ যদি প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি, তার জন্য 250 টাকা করে পে করতে হবে। যদি কখনো বুঝতে অসুবিধে হয় কোন দিকে যাবেন, এই বোর্ডে দেওয়া ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ফলো করবেন। এই আলিপুর পশুশালা কিন্তু ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার প্রধান পর্যটক কেন্দ্র। 1875 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর আয়তন প্রায় 45 একর। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমে দেখা হবে বাবুর সঙ্গে। এই যে দেখছেন বসে আছে, এই শিম্পাঞ্জিটার নাম হলো বাবু। এ নাকি এখান থেকে প্রায় 2-3 বার পালানোর চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত ওকে ধরে এনে এখানে রাখতে সক্ষম হয়েছে। মনে আছে ছোটবেলায় যখন আমরা জেব্রা বা ক্যাঙ্গারু এগুলোর নাম পড়তাম এবং ছবিতেও দেখতাম, তখন মনে হতো যদি আমরা এই প্রাণীগুলোকে দেখতে পেতাম কি ভালোটাই না হতো। আর আজকে যেন চোখের সামনেই সবকিছু দেখতে পাচ্ছি। ডি ফর ডিয়ার। ডিয়ার অ্যাকচুয়ালি কত প্রকারের হয় সেটা আমরা জানতাম না, শুধু ডি ফর ডিয়ার মানে হরিণ এটাই জানতাম। আজকে এখানে অনেক রকমের হরিণ আপনাদের দেখাবো। এদিকে আবার কুমির কাকুদের দেখি হাঁ করে রোদ পোহাচ্ছে। একবার যদি হাতের নাগালে পেতেন না, তাহলে আজকের লাঞ্চটা কিন্তু একদম মজাদার হতো। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন তো আপনাদের দেওয়াই হয়নি। আপনারা যারা চাইছেন পিকনিক করতে, তারা কিন্তু এখানে আসতেই পারেন। বাড়ির থেকে খাবার দাবার তৈরি করে আনুন, আর এখানে বসে সবাই মিলে হই হুল্লোড় করে খান। এবং এখানে টিকিট অনেকগুলোই কাউন্টার আছে, চাইলে স্ক্যান করেও আপনি জিপে বা ফোন পেতে টিকিট কাটতে পারেন। চলুন আপনাদের এবার অন্যান্য প্রজাতির হরিণদের কাছে নিয়ে যায়। এবার যে সামনে হরিণগুলোকে দেখবেন, তার নাম হচ্ছে কৃষ্ণসার। এই প্রজাতিটি স্থানীয়, সারা বছর যেখানে জল পাওয়া যায়, যেমন জমিতে বা বনযুক্ত অঞ্চলে, সেখানেই সাধারণত এদের পাওয়া যায়। আরো 2 ধরনের প্রজাতি আছে, যেমন কাকর, এটি সাধারণত জম্মু কাশ্মীরের দিকে পাওয়া যায়। আর সাম্বার ডিয়ারটা হচ্ছে উড়িষ্যার প্রজাতি। এরা আবার সাঁতারে ভীষণ দক্ষ। এই যে সামনে সাদা কালো প্রাণীটিকে দেখছি, এটা হলো মালায়ান টাপি। সাধারণত এদের দক্ষিণ থাইল্যান্ড এবং দক্ষিণ মায়ানমারের দিকে পাওয়া যায়। ছোটবেলায় আমরা বইতে পড়েছি, হরিণের শিং যেমন তার সৌন্দর্য বাড়ায়, তেমনি তার বিপদের কারণও হয়। এই হরিণের নাম হলো মণিপুরি নাচুনে হরিণ। এই শিংয়ের জন্যই ওরা নিজেদের শিকারীর হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না। জানি এটাকে দেখে আপনাদের মনে হচ্ছে কুমির, তবে এটা কিন্তু ঘড়িয়াল। দেখতে একেবারে কুমিরের মতোই, কিন্তু এদের ঠোঁট অনেকটা লম্বা হয় এবং সাধারণত এরা মাছ খেয়েই বেঁচে থাকে, তাই এটিকে ফিশ ইটিং ক্রোকোডাইলও বলা হয়। এই প্রজাতিটি সাধারণত ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, নেপাল আরো কিছু কিছু দেশে এটি পাওয়া যায়। এবার চলুন সাপেদের বাড়িতে যাওয়া যাক। প্রথমে গদি সাপকে দেখে একটু আপসেটই হলাম, বাড়ির দিকে সচরাচর এদের দেখাই যায়। তবে এদিকে এসে অজগর মামাকে দেখে বেশ মনটা ভালোই হয়ে গেল। বইতে পড়েছি, আজ সচক্ষে দেখলাম। ওই মিউজিয়ামে আমাদের সেরকম ভিডিও করতে না দেওয়ায় সেখানে আর জোর করে ভিডিও করিনি। এবার চলে এসেছিলাম আমাদের গন্ডার দাদুর কাছে। গায়ের দিকে সাধারণত বাচ্চাদের বকা দেওয়ার সময় বা
মার দেওয়ার সময় মায়েরা বলে তোর শরীরে গন্ডারের চামড়া আছে, মার দি বকা দি যাই দিই না কেন একেবারেই কথা। এবার বুঝলেন তো কেন এমন বলে, গন্ডারের চামড়া এতটাই মোটা। তবে বাঘ মামা কিন্তু আজকে আমাদের ফুল অন অ্যাটিটিউড দেখিয়েছে। ভাবুন তো, এত দূর থেকে কষ্ট করে গেলাম, আমাদের সামনে এসে একটু দাঁড়ালে কি হতো। বাঘ মামা তুমি কিন্তু এই কাজটা একেবারেও ভালো করলে না। দূর থেকে হলেও সাদা বাঘ মামা আমাদের পোজ দিয়ে দেখানোর চেষ্টা করেছে। ও বাঘ মামা একটু কাছে এসো না। আরে না না, খেতে হবে না, জাস্ট বাঘ মামা, ও বাঘ মামা ঘুমোচ্ছ না? তবে এই সাদা বাঘ মামাটা কিন্তু সত্যিই ভালো, কত সুন্দর পোজ দিয়ে আছে দেখুন। না বাবা, বাঘ মামাকে রাগিয়ে বেশি লাভ নেই। কি এবার বুঝলেন তো কেন চাঁদের হাট বলেছিলাম? আমরা ভেবেছিলাম শুধু সানডেতেই মনে হয় এত ভিড় হয়, কিন্তু স্যাটারডেতেও যে এত ভিড় হয় সেটা জানতাম না। এবার আমরা চলে এসেছিলাম পাখিরালয়ে, যেখানে নানান প্রজাতির পাখি আছে। পাখিরালয় দেখতে দেখতে হঠাৎ দেখছি জলের মধ্যে কেউ একজন নড়াচড়া করছে। আরে এটা দেখে মনে হচ্ছে এ তো জলহস্তি জেঠু। এই জলহস্তি জেঠুটাও একেবারে ভালো না, আমাদের দেখাই দিল না। সামনেই যে রং বেরঙের পাখিগুলোকে দেখছেন, এগুলো সবই কিন্তু ম্যাকাও। গ্রামাঞ্চলে সাধারণত আমরা টিয়া পাখি বলে থাকি। গ্রামাঞ্চলের দিকে এই পাখিগুলোকে বেশ পোষ মানায় এবং তাদের সুন্দর কথাও বলতে শেখায়। এই টিয়া পাখিগুলো কিন্তু আবার অনেক প্রজাতিরই হয়। এদের সাধারণত ব্রাজিল, ভেনেজুয়েলা, সাভানা এইসব অঞ্চলের দিকে দেখা যায়। এই পাখিটির নাম হলো গ্রেট হর্নিবল। এদের সব থেকে সৌন্দর্য রঙ হলো ঠোঁট। এদের সাধারণত ভারত, বাংলাদেশ, নেপালের দিকে দেখতে পাওয়া যায়। এই পাখিটি হলো ব্ল্যাক ভালচার। এরা কিন্তু সাধারণত মাংস খেয়েই জীবন ধারণ করে। যেই না আমরা সিংহ মামার কাছে পাড়ি দিলাম, ওরে বাপরে, সিংহ মামা তো সে একেবারে রেগে মেগেই আগুন। বেচারা সিংহ মামার এত খিদে পেয়েছে যে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করে পাইচারি করছে। আর ইয়া বড় একটা হাঁ করে আছে, সামনে পেলেই যেন আমাদের চিবিয়ে খেয়ে নেবে। কলকাতার এই আলিপুর চিড়িয়াখানা এতটাই বড় যে একদিনে তো আমরা কখনোই ঘুরে শেষ করতে পারবো না। তাও মোটামুটি যতটুকু দেখে নিজেদের সন্তুষ্ট করা যায় ততটুকুই দেখ। ভারতীয় ময়ূর বা দেশি ময়ূর সাধারণত পাওয়া যায় ভারতের উপমহাদেশে, তাই ময়ূরকে ভারতের জাতীয় পাখিও বলা হয়ে থাকে। ময়ূরের সৌন্দর্য বৃষ্টিকালে যেন এক অনন্য রূপ নেয়। বৃষ্টি হলেই ওরা পেখম তুলে নাচতে শুরু করে। এদের পেখমের উচ্চতা প্রায় 5 ফিট। ময়ূর হলো লার্জেস্ট বার্ড যেটা উঠতে পারে। ছেলে ময়ূরদের সাধারণত পিকক বলা হয় আর মেয়ে ময়ূরদের পিহেন। ও হাতি পিসি, তুমি কি এখানে সেলুন খুলেছো? বাহ, সুন্দর মাসাজ দিচ্ছ তো, আমাকে একটু দেবে? না না থাক বাবা, তোমার একটা পা আমার উপরে পড়লে তো আমি একেবারেই শেষ। এই প্রজাতিটি হলো আমেরিকান হোয়াইট পেলিকান। এদের সাধারণত আমেরিকার অভ্যন্তরীণ অঞ্চলেই দেখতে পাওয়া যায়, তবে গ্রাম বাংলার দিকে হয়তো আমরা এদের সারস পাখিও বলে থাকি। বেশিরভাগ এদের জলের কাছাকাছি দেখতে পাওয়া যায়। এদের সব থেকে প্রিয় খাবারটি হলো মাছ, কিন্তু তারপরেও ওরা উভচর প্রাণী যেমন কচ্ছপ, পোকামাকড়, অন্য প্রজাতির পাখিকেও এরা খাদ্য হিসেবে ব্যবহার করে। গ্রাম বাংলার দিকে কাকাতুয়া পাখিকে আমরা ভীষণ ভাবে চিনি, আর সামনেই যে পাখিটিকে দেখছেন এটা হলো কাকাতুয়া। মনে আছে ছোটবেলার সেই ছড়াটি, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। এই কাকাতুয়ার ঝুড়িটা লাল নয়, সাদা। সামনেই যে রং বেরঙের পাখিগুলোকে দেখছেন এগুলো ম্যাকাও। এদের দেখতে এতটাই সুন্দর যে ওখানে দাঁড়িয়ে শুধু দেখতেই ইচ্ছে করবে। চলুন, অনেক হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, এবার একটু বসে যাওয়া। তবে চাইলেই কিন্তু আপনি সহজে জায়গা পেয়ে যাবেন না। প্রায় 15 থেকে 20 মিনিট খোঁজার পর আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি। তবে জায়গাটা কিন্তু মন্দ নয়, বেশ ভালো। শীতকাল এলেই সোশ্যাল মিডিয়ায় দেখি মেয়েরা নিজেদের বান্ধবীদের নিয়ে মিনি পিকনিক করে, আর আমারও সেই ইচ্ছেটা আছে। মামনিকে আগের থেকেই বলে রেখেছিলাম যে ওখানে বসেই আমরা খাওয়া দাওয়া করবো, তাই মামনি আগের দিন রাতেই হাঁসের ডিমের কষা বানিয়ে রেখেছিল। সকালে আমরা দুজন হাতে হাতে হেল্প করে রুটিও বানিয়ে ফেলেছিলাম, আর আমার হাজবেন্ড আবার ওর একজন কলিগের কাছ থেকে জয়নগরের মোয়া নিয়ে এসেছিল, আর তার সঙ্গে কাজু কেটলিও ছিল। আজকে আমাদের লাঞ্চ পুরো একেবারে দারুণ। রুটি সঙ্গে ডিমের কষা, জয়নগরের মোয়া সঙ্গে কাজু কেটলি, উফ অসাধারণ কম্বিনেশন। তবে বাইরে এসে কিছু খাবো না এটা তো হতে পারে না, তাই মাঝখানের ব্রেকিং এ আমরা সবাই মিলে কুলফি খেয়েছিলাম। মামনির হাতের ডিম কষাটা জাস্ট অসাধারণ। রোদে বসে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা সবই হলো। এবার ছিল আমার কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির পালা, তাই বরকে বললাম চলো সামনে গিয়ে আমার কিছু ভিডিও তুলে দাও। আর সেই ভিডিওটা অলরেডি ইউটিউব, ফেসবুকে আপলোড হয়েই গেছে। তবে আমি যেহেতু জার্নি করে গেলাম, মানে আমি গঙ্গারামপুর থেকে কলকাতা গিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তাই আর অতটা এনার্জি ছিল না এতক্ষণ ঘোরার মতো এবং ভালো করে ভিডিওগ্রাফি করার মতো। সামনে বাচ্চাগুলোকে খেলতে দেখে আনন্দ হচ্ছিল মনের মধ্যে, ইচ্ছেও জাগছিল, কিন্তু কি করা যাবে বলুন, আমি তো আর র্যাকেট নিয়ে যাইনি, কে আর আমাকে খেলতে দেবে। এই জু এর ভেতরেও অনেক কিচেন আছে, মানে যেগুলো হচ্ছে ফাস্ট ফুডের কিচেন, তো আপনি চাইলেই এখানে থেকে কিনেও খেতে পারেন। তবে এই কিচেনটা আমার সব থেকে পছন্দ হয়েছিল, কি সুন্দর ট্রেন শেপের, মনে হচ্ছিল এটা একটা পুরো ক্যাফেটেরিয়া।
ওখানেই আমাদের ঘোরা স্টপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম জু থেকে। আর বেরিয়ে দেখছি এত ভিড়, মানুষের পা রাখার মতো জায়গা নেই। কলকাতায় দুর্গাপুজোয় মানুষের সমাগমের যে ভিড়টা আমরা ঠেলে দুর্গাপুজো উপলব্ধি করি, আজকে ঠিক সেই ভিড়টাই আমি উপলব্ধি করলাম। প্রায় আধ ঘন্টা 45 মিনিটের পর আমাদের ক্যাব শেষমেশ পৌঁছতে পেরেছিল এবং আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন সত্যি মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ঘুমোতে পারবো। পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছে। ক্রিসমাসের জন্যই রুমের সামনে খুব সুন্দর করে একটা যিশুর বাড়ি বানিয়েছিল, আর সেটার ভিডিও করতে আমি একেবারে ভুলি। ক্রিসমাসের সময়ই স্পেশাল একটা কেক বানাই ধর্মতলার একটা দোকানে, তো সেখান থেকেই আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম একটা কেক আনতে, আর মামনিকে বলেছিলাম গুড়ের পায়েস বানিয়ে রাখতে। সকালে তাড়াহুড়ো করে বেরোনোর সময় এগুলো আর খেতে পারিনি, তাই এসেই বসে গেছি পায়েস আর কেক। বাবা মামনি বা আমার হাজবেন্ডকে যদি আমি কিছু বলে থাকি সেটা হবে না, এটা কখনোই হতে পারে না। যাক, ওরা বানিয়ে তো রেখেছিল, কিন্তু যতক্ষণ না আমাকে খাওয়াবে ততক্ষণ ওনারা কেউই শান্তি পান না। তাই এসেই ফ্রেশ হয়ে যেই বসলাম, সঙ্গে সঙ্গে চলে এলো আমার ফেভারিট কেক আর সঙ্গে পায়েস। সামনে এত কিছু দেখে নিজের লোভ কি আর সামলানো যায় বলুন? তাই আমিও কবজি ডুবিয়ে খেতে শুরু করলাম। আগের দিন রাতেই প্ল্যান করা হলো পরের দিন মাটন হবে। আমি এসছি, মাটন হবে না এটা তো হয়ই না। সকাল সকাল উঠেই আমার হাজবেন্ড চলে গেছিল মাটন আনতে। এদিকে মামনি আর আমি মিলে সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছিলাম। মাটনটাকে ম্যারিনেট করার সময় লবণ, হলুদ, তেল, আদা রসুনের পেস্ট, সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। বাঙালির মাটন হোক বা চিকেন, তার মধ্যে আলু পড়তেই হবে এবং সেটা হতে হবে বড়। আলুটাকে বড় করে কেটে ভেজে নিয়েছিলাম। প্রথমে কড়াইটা বসিয়ে তারপরে ঢাললাম তেল, তারপরে দিলাম গোটা গরম। ওটার পরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু মরে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন। সবকিছু একটু লাল লাল হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছিলাম টমেটো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু গরম জল অ্যাড করেছিলাম এবং কষতে বসিয়ে দিয়েছিলাম। ওটা কষা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম মাটনটা। আমার বাবা মানে আমার শ্বশুরের ইচ্ছে আমার হাতের রান্না খাওয়া, তাই আজকের মাটনটা আমিই রান্না করছি। তবে হেল্পার হিসেবে মামনি। প্রথম মাটন রান্না করেছিলাম আমার হাজবেন্ডের জন্মদিনে, তবে সেই ভিডিও আমি আপলোড করতে পারিনি। আমাদের ক্যামেরার ভিডিও ছিল এবং ওটা ডিলিট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না অতটা খারাপ হবে, তবে রিভিউ ভালোই পেয়েছিলাম। হেল্পার যেহেতু ভালো তাই রাঁধুনি তো ভালো হবেই। আজকের মেনুতে বেশি কিছু ছিল না, মাটন আর ভাত। একদিকে ভাত বসে আছে আর একদিকে মাটন হচ্ছে। হয়ে গেলেই আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবো। এই ভিডিওটি যারা দেখছেন এবং চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই হবে। পাশে যে বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটস গুলো পেতে আপনাদের অসুবিধা না হয়। বাস রান্না কমপ্লিট, সবাই চলেও এসেছি খাওয়া দাওয়ার জন্য। এদিকে খাওয়া দাওয়ার বাড়াও হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই শীতে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন সেসব কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।